জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতির সাথে অঙ্গ-প্রত্যঙ্গভাবে জড়িত। বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর একদল কর্মকর্তা কর্তৃক নিহত হন। জিয়া মূলত তার রাজনৈতিক দল বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে একটি সংঘর্ষের মধ্যস্থতা করতেই চট্টগ্রাম যান। সেই সময় চট্টগ্রাম যে স্থানীয় নেতা ছিল তাদের মধ্যে একটি সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষের বিরোধ মেটানোর জন্যই তিনি সেদিন চট্টগ্রাম গিয়েছিলেন ৩০শে মে ১৯৮১ সাল। অতএব সেদিন ভোর রাতে এবং সেদিন আলোচনা শেষে তিনি সেখানে চট্টগ্রাম সার্কিট হাউসে থাকার সিদ্ধান্ত নেন। আর সেদিন ভোর রাতে একদল সেনা কর্মকর্তা চট্টগ্রাম সার্কিট হাউস দখল করে জিয়া সহ তার আরো কয়েকজন বিশ্বস্ত সেনা কর্মকর্তাকে গুলি করে হত্যা করে। শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের অনেক রাজনীতিবিদদের কাছে সমাদৃত ও স্বীকৃত। তবে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে তার ভূমিকা সবসময় বিতর্কিত ছিল। তিনি রাষ্ট্রপতি থাকাকালীন শেখ মুজিবুর রহমানের কতিপয় হত্যাকারীকে বিদেশে প্রেরণ করা হয়। সে শেখ মুজিব যখন ১৯৭৫ সালে সপরিবারে হত্যা হয় সেখানে জিয়াউর রহমানের তেমন তাৎপর্যতা দেখা যায়নি। এ নিয়ে বিশ্লেষণ মহলে বা বাংলাদেশের রাজনীতি মহলে রয়েছে বিভিন্ন কথা এবং গুজব। শহীদ জিয়াউর রহমান তার শাসনামলে রাজনৈতিক বিরোধীদের কঠিনভাবে দমন করেছিলেন, যা আজও ইতিহাস হয়ে রয়ে গিয়েছে। এ সময় তার বিরুদ্ধে প্রায় ৬২,০০০ আওয়ামী লীগ ও তার বিপরীত মনোভাবাপন্ন অন্যান্য নেতাকর্মীদের গ্রেফতার রাখার অভিযোগ ছিল, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিও আকর্ষণ করেছিল। সে সময়ে দাবি করা হয় জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন সময়ে বিচার বহির্ভূতভাবে অন্তত ৩,০০০ সেনা সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত ও গুম হয়েছিলেন। ১৯৭৭ সালের অক্টোবরের ২ তারিখে অনুষ্ঠিত এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে ১১৪৩ জনকে বিভিন্ন কারাগারে ফাঁসি দেওয়া হয়, এমন একটি রিউমারও রয়েছে। তবে শহীদ জিয়াউর রহমানের বিরুদ্ধে এত সব অভিযোগ থাকার পরেও তার বিএনপি এবং শহীদ জিয়াউর রহমান এখনো বাংলাদেশে কেন এতটা পপুলার এবং সমাদৃত, কেনই বা একদল রাজনীতিবিদ তাকে খুবই সুন্দরভাবে আপ্যায়ন করেছিল এবং তাকে সাপোর্ট করেছিল? তার একমাত্র কারণ ছিল তার ইসলামিক মনোভাবাপন্ন যে চিন্তা ধারণা ছিল, এটাকেই বাংলাদেশিরা সুন্দরভাবে গ্রহণ করেছে। একদিকে যখন শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে সামনে এগিয়ে যাচ্ছিলেন, আর তার সেই অসাম্প্রদায়িক মনোভাবকে ভেঙে ঘুরিয়ে দিয়ে তখন জিয়াউর রহমান এক ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছিলেন। তার সেই ইসলামিক মনোভাবাপন্ন চিন্তা ধারণাকে বাংলাদেশের মানুষ সাপোর্ট করেছিল, সেটাকে পছন্দ করেছিল, আর তাই জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে তাকে নির্বাচন করেছিল। তবুও জিয়াউর রহমান তার কর্মকাণ্ড দ্বারা সবাইকে সবসময় সন্তুষ্ট করতে পারেননি। যেমন ব্রিগেডিয়ার অব হান্নান শাহ, বিএনপির প্রয়াত সিনিয়র নেতা, তিনি জানিয়েছেন সেনাবাহিনীর একদল অফিসার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মকাণ্ডে সন্তুষ্ট ছিলেন না। তারা মনে করেছিলেন যেসব অফিসার এবং সৈনিক মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে আটকা ছিলেন এবং পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়েছেন, জিয়াউর রহমান তাদের প্রতি বেশি সহানুভূতিশীল। আমরা জানি ১৯৭১ সালে সেখানে পূর্ব পাকিস্তানের একটা দলও কিন্তু সেই পশ্চিম পাকিস্তানের সামরিক বাহিনীতে ছিল, যেমন জিয়াউর রহমান নিজেও ছিল। পরবর্তীতে যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ সংঘটিত হয়, তখন কিন্তু আমাদের পূর্ব পাকিস্তানের যেসব সৈনিকরা পশ্চিম পাকিস্তানের সৈনিকের সাথে ছিল, তারা কিন্তু অনেকেই পূর্ব পাকিস্তান চলে এসেছে এবং যুদ্ধে বাংলাদেশকে সরাসরি সহায়তা করেছে, বাংলাদেশের পক্ষ হয়ে যুদ্ধ লড়েছে। এবং একদল সেনাবাহিনী দাবি করে ওই সময়ে যারা পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে এসে বাংলাদেশকে যুদ্ধ করে স্বাধীন করতে সহায়তা করেছিলেন, তাদের প্রতি জিয়াউর রহমানের একটা সফট কর্নার রয়েছে। সেদিন ছিল ১৯৮১ সালের ৩০শে মে, শুক্রবার ছিল। সেদিন সন্ধ্যা থেকেই প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল, আকাশ মেঘলা ছিল এবং আবহাওয়া ছিল বিরূপ। আর সেদিন যেহেতু জিয়াউর রহমান চট্টগ্রামে এসেছিলেন স্থানীয় নেতাদের মধ্যে একটি বিরোধ মেটাবার জন্য, তাই তিনি তাদের সবাইকে নিয়ে সন্ধ্যাবেলা একটি মিটিং আয়োজন করেন এবং সেখানে অনেকক্ষণ পর্যন্ত মিটিং চলে। মিটিং শেষ হওয়ার পর তিনি সিদ্ধান্ত নেন
আজকে রাত তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে থাকবেন। তাই তার বিশ্বস্ত কিছু সেনা সদস্য এবং পাহারাদার নিয়ে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে রাত্রি যাপন করেন। চট্টগ্রামের দৈনিক আজাদী পত্রিকার সাংবাদিক হেলাল উদ্দিন জানান, ফজরের কিছু আগেই প্রচণ্ড গোলাগুলির আওয়াজ শুনতে পান তারা। ফজরের জাস্ট কিছুক্ষণ আগে তারা প্রচণ্ড গোলাগুলির আওয়াজ শুনতে পান সার্কিট হাউস থেকে। ভোর 4টার দিকে একদল বিরোধী সেনা সদস্য সার্কিট হাউসে আতর্কিত হামলা করে। জুনিয়র অফিসাররা দুই গ্রুপে ভাগ হয়ে যায়। প্রথমে এক গ্রুপ সেই সার্কিট হাউসের ভিতরে রকেট লঞ্চার ছোড়ে এবং অপর গ্রুপ গুলি ছুটতে এলোপাথারি গুলি ছুটতে সার্কিট হাউসে প্রবেশ করে। এরকম গোলাগুলির শব্দ শুনে জিয়াউর রহমান তার রুম থেকে বেরিয়ে আসেন এবং কয়েকজন সেনা অফিসার তাকে চারপাশ থেকে ঘিরে ধরে। ওই সময়ে লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান জিয়া কোথায় বলে মাতাল অবস্থায় সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকেন। যখন জিয়া সামনে এসে তিনি জিয়াকে দেখেন কয়েকজন সেনা অফিসার তাকে ঘিরে রেখেছে, তখন এলোপাথারি জিয়ার দিকে প্রায় 28টি গুলি ছোড়েন, যার মধ্যে প্রায় 24টি গুলি তাকে এফুর করে দেয়। তার বুক এবং মুখ তাকে পুরো ঝাঁঝরা করে দেয় জিয়াউর রহমানকে। তারপর জিয়াউর রহমানকে সেখানে রাখা হয়েছিল। পরবর্তীতে সেনা সদস্যরা সেই এলাকাটা পুরোটাই ঘিরে রাখে, কাউকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছিল না, কোনো সাংবাদিকদেরকেও না। এবং সেখান থেকে তাকে একদল সেনা সদস্য তাকে সেখান থেকে চট্টগ্রাম পাহাড়ি এলাকা যে রাঙ্গুনিয়া রয়েছে সেখানে রাঙ্গুনিয়া নিয়ে যায় এবং তাকে গোপনভাবে সেখানে কবর দেওয়া হয়। কোথায় কবর দেওয়া হয়েছিল সে সম্পর্কে কাউকেই কিছু জানানো হয়নি তৎকালীন সময়। তার পরবর্তীতে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর বিএনপি নেতারা খুবই ভীত অবস্থায় ছিলেন এবং কে বা কারা কেন হত্যা করা হয়েছিল, সেনা সদস্যরাই বা কেন হঠাৎ করে এরকমভাবে আন্দোলন করে জিয়াউর রহমানকে হত্যা করে, তা নিয়ে সবাই খুব দ্বিধাদ্বন্দ্বে ছিল। তবে দুটো নাম তখন সবার সামনে এসেছিল। তার পরদিন যখন ভোর হয় সবাই জানতে পারে এর পেছনে জেনারেল এরশাদের বিশাল একটা ভূমিকা রয়েছে। সেই সময় জেনারেল এরশাদ এবং জেনারেল মঞ্জুরের সাথে জিয়াউর রহমানের খুব একটা ভালো সম্পর্ক ছিল। প্রথম দিকে জেনারেল মঞ্জুরের সাথে জিয়াউর রহমানের খুব ভালো সম্পর্ক ছিল, কেননা জেনারেল মঞ্জুর মূলত সেই পাকিস্তান আমল থেকে তারা একসাথে যুদ্ধ করেছে, সেখান থেকে কিন্তু একজন সে বাংলাদেশি সেনাবাহিনীতে পরবর্তীতে যোগদান করেছিল জিয়াউর রহমানের সাথে। কিন্তু এরশাদ সেখানে খুবই চালাকি করেছে, তিনি আরো বেশি সতর্ক এবং চালাক ছিলেন রাজনৈতিক ক্ষেত্রে। আমরা জানি রাজনীতি কতটা ভয়ঙ্কর। তিনি ধীরে ধীরে জিয়াউর রহমানের ঘনিষ্ঠ হতে থাকেন এবং জেনারেল মঞ্জুরের সাথে তার জিয়াউর রহমানের সম্পর্ক তিনি কিছুটা দূরত্ব তৈরি করতে থাকেন। আর এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই পরবর্তীতে জেনারেল এরশাদকে জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রধান হিসেবে নিযুক্ত করেন এবং জেনারেল মঞ্জুরকে ডিমোশন দিয়ে স্টাফ কলেজ পাঠিয়ে দেন। আর এই নিয়ে কিন্তু জেনারেল মঞ্জুর তার মধ্যে খুব একটা ক্ষোভ ছিল, তিনি জিয়াউর রহমানের প্রতি অনেক ক্ষুব্ধ ছিলেন কেন তাকে স্টাফ কোয়ার্টার পাঠিয়ে দেওয়া হয়েছিল। ব্রিগেডিয়ার অফ হান্নান শাহ যে বিএনপির প্রাক্তন নেতা ছিলেন, তিনি জানান তার ভাষ্যমতে যখন জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল তার পরদিন তিনি যখন জেনারেল মঞ্জুরের সাথে দেখা করতে যান, তিনি দেখেন জেনারেল মঞ্জুর খুবই শান্ত ছিল এবং তিনি জিয়াউর রহমান সম্পর্কে কোনো কথাই বলছিলেন না। তখন জেনারেল এরশাদ জেনারেল মঞ্জুরকে কয়েকবার টেলিফোন করে এবং তার সহকারী তাকে বলে যে স্যার, জেনারেল মঞ্জুরকে বারবার বলছিল স্যার এরশাদ আপনার সাথে কথা বলবে, আপনি প্লিজ একটু কথা বলেন। তখন জেনারেল মঞ্জুর বলেন না, তার সাথে আমার কোনো কথা নেই, আমি কোনো কথা বলবো না। তার কারণ ছিল জেনারেল মঞ্জুর জানতেন ওই মুহূর্তে জেনারেল এরশাদ এই জন্যই তাকে কল করেছিলেন, কেননা জেনারেল এরশাদ বাংলাদেশের ক্ষমতায় বসতে চাচ্ছেন, তিনি মূলত নিজেকে প্রেসিডেন্টের পর্যায়ে বসতে চাচ্ছিলেন। আর এই জন্যই মূলত জেনারেল মঞ্জুরের সম্মতির জন্য তিনি জেনারেল মঞ্জুরকে কল করেছিলেন, কিন্তু জেনারেল মঞ্জুর সেটাতে সম্মত ছিলেন না। আর এরই প্রেক্ষিতে আমরা পরবর্তীতে দেখতে পাই জেনারেল মঞ্জুরকে এবং তার কিছু সহযোদ্ধাকে এক বিদ্রোহী হিসেবে ঘোষণা করা হয় এবং তাদের বিরুদ্ধে এরকম চার্জ আনা হয় তারা মিলে জিয়াউর রহমানকে হত্যা করেছে। যখন জেনারেল মঞ্জুর বুঝতে পারে তার এর থেকে বাঁচার কোনো উপায় নেই, তিনি রাজনৈতিক একটা চালের মধ্যে ফেঁসে গিয়েছেন, তখন তিনি তার বিশ্বস্ত কিছু সেনা কর্মকর্তা নিয়ে তিনি চট্টগ্রামে পাহাড়ে পালিয়ে যান। আর সেখানে তিনি পালিয়ে যাওয়ার পর সেনা সদস্যরা তাকে খুঁজতে সহায়তা করে, খোঁজার জন্য উৎপর হয়ে ওঠে তাকে চারদিক থেকে, কেননা জিয়াউর রহমান তখন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন আর রাষ্ট্রপতির হত্যাকারীকে কোনোভাবেই ক্ষমা করা যায় না, সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা মিশন ছিল। তাই তাকে খোঁজার জন্য সেখানে একদল চৌকস সেনাবাহিনীকে পাঠানো হয়। পরবর্তীতে ওনারা যখন
পরবর্তীতে জানান মেজর রাজাউল করিম রেজা, সেনাবাহিনীর প্রাক্তন মেজর, তিনি জানান ওনারা যখন খেতে বসেছিলেন, যখন ওরা পালিয়ে যায়, তার সাথে লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমানের ছিল তখন মঞ্জুর, জেনারেল মঞ্জুরের সাথে, তারা সেদিন যখন খেতে বসেছিলেন পাহাড়ের মধ্যে, তখন হঠাৎ করে কুকুরের গেউ গেউ শব্দ শুনতে পান। তখন জেনারেল মঞ্জুর বলেন যে আমি পুলিশের কাছে সারেন্ডার করব। তখন জেনারেল মঞ্জুর নিজেই বলেন যে আমি পুলিশের কাছে সারেন্ডার করব। তার পরবর্তীতে দেখা যায় জেনারেল মঞ্জুর পুলিশের উদ্দেশ্যে বলেন, সেখানে যে পুলিশরা এসেছিল তাকে খোঁজার জন্য, গ্রেফতার করার জন্য, তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, এই যে বাবারা, তোমরা ওইখানেই থাকো, এখানে আসিবে না, সামনে আসিলে তোমাদের অসুবিধা হইবে, আমি আসিতেছি, একথা বলে হন হন করে হেঁটে গিয়ে সারেন্ডার করলেন। তো মূলত জেনারেল মঞ্জুর পুলিশের কাছে সারেন্ডার করেন। যখন পুলিশ তাকে নিয়ে যাচ্ছিল, এটা আপনারা বিবিসি নিউজের তথ্যে পাবেন মূলত এই পুরো তথ্যটা, যখন পুলিশ তাকে নিয়ে যাচ্ছিল তখন একদল সেনাবাহিনী এসে পুলিশের গাড়িকে সামনে থেকে আটক করে এবং তারা বলে যে আপনাকে আমাদের সাথে যেতে হবে, জেনারেল মঞ্জুরকে বলে। কিন্তু জেনারেল মঞ্জুর বলে যে না, আমাকে চট্টগ্রাম পুলিশ স্টেশনে নিয়ে যান, আমি জানি সেনাবাহিনী আমাকে নিয়ে গেলে সেখানে আমাকে মেরে ফেলবে, তো আমাকে পুলিশ স্টেশনে নিয়ে যান, যেহেতু আমি পুলিশের কাছে অ্যারেস্ট হয়েছি। কিন্তু সেনাবাহিনী তার কোনো কথাই শুনেনি। সেনাবাহিনী তাকে হাত পা বেঁধে ফেলে, চোখ বেঁধে ফেলে এবং তার স্ত্রীকে বলে, ভাবি আপনি বাসায় চলে যান, ভাইয়াকে আমরা নিয়ে যাচ্ছি। তখন জেনারেল মঞ্জুরকে তারা নিয়ে যায়। আর পরবর্তীতে আমরা সবাই জানি জেনারেল মঞ্জুরের সাথে কি হয়েছিল, বিদ্রোহী হিসেবে ফাঁসি দেওয়া হয়েছিল, তার সাথে আরও 11 জন সম্ভবত সেনা সদস্যকে ফাঁসি দেওয়া হয়েছিল পরবর্তীতে। তবে একদল দাবি করে তারা সবাই ছিল নির্দোষ, কেননা জিয়াউর রহমানের হত্যাকাণ্ড ঘটেছিল একটি রাজনৈতিক হত্যাকাণ্ড, সেটা কোনোভাবেই সেনা অভ্যুত্থান ছিল না। একদল রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার পুরোটাই ছিল তৎকালীন জেনারেল এরশাদের একটা চাল। জেনারেল এরশাদ খুবই সূক্ষ্মভাবে, বুদ্ধিমত্তার সাথে এই কাজটি করেছেন। আপনারা যদি বিবিসি নিউজও জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পুরো তথ্যটি আপনারা দেখেন, সেখানেও আপনারা এরকম একটি তথ্য পাবেন যেখানে জেনারেল এরশাদের কথা বারবার উঠে এসেছে, কারণ তখন জেনারেল এরশাদ একমাত্র ব্যক্তি ছিল যিনি সেনাপ্রধান ছিল এবং সব সেনারা তার নিয়ন্ত্রণে ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই। শহীদ জিয়াউর রহমানের হত্যাকাণ্ড সম্পর্কে আমি যেসব তথ্য আজকে দিয়েছি তার সব কিছুই উইকিপিডিয়া এবং বিবিসি নিউজ এবং সংবাদ মাধ্যম থেকে নেওয়া হয়েছে। এ সম্পর্কে আপনার মতামত কি আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আমাদেরকে, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে জানিয়ে দিতে পারেন আপনার বন্ধুকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।